বড়সড় পরিবর্তন এবার চলে এলো মধ্যপ্রাচ্যে। তার কারণ ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে একেবারে সরাসরি হানা মার্কিন বাহিনীর। ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে জানিয়েছেন, সেনাকে শুভেচ্ছা স্বাগত জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই আঘাত ইরানের তিনটি পরমাণু কেন্দ্রের বড়সড় ক্ষতি করেছে। এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। সরাসরি জড়িয়ে পড়ল ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ অপেক্ষা করা হবে, 2 সপ্তাহ পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়াবে কিনা। হোয়াইট হাউসের তরফ থেকে এমনটা বলা হয়েছিল, কিন্তু সেই অপেক্ষা আর হলো না। জড়িয়ে পড়ল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাদের ছবি দেখাবো। ইরানের তিনটি পরমাণু কেন্দ্র আপনারা দেখুন, ইস্পাহান, নাতানজ এবং ফোর্দো, এই 3টি পরমাণু কেন্দ্র। এই 3টি পরমাণু কেন্দ্র মূলত একেবারে প্রধান 3 নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ইরানের। সেখানেই হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আপনাদের জানাবো, গত প্রায় 10 দিন ধরে যেভাবে ইসরায়েল আক্রমণ চালাচ্ছিল ইরান লক্ষ্য করে, ইরানের একাধিক পরমাণু ঘাঁটি, সামরিক ঘাঁটি লক্ষ্য করে, সেখানে ইরান কিন্তু সেই কাঙ্ক্ষিত ক্ষতি করতে পারছিল না, বিশেষ করে এই ফোর্দো পরমাণু কেন্দ্রে। তার কারণ এই ফোর্দো পরমাণু কেন্দ্রে মাটির একেবারে নিচে, পাহাড়ের নিচে, মাটির প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি নিচে সজ্জিত রয়েছে ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, যেটা মার্কিন বাংকার বাস্টেড বোম ছাড়া সম্ভব না ধ্বংস করা, এমনটাই বলা হচ্ছিল। এবং সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চাইছিল ইসরায়েল। আর এরপরই এই 3 পরমাণু কেন্দ্রে হানা, মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার স্ট্রাইক করা হয়েছে এই 3 পরমাণু কেন্দ্রে। আপনাদের আবারও দেখাচ্ছি ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান, এই 3 পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, একেবারে এয়ার স্ট্রাইক। এবং এই এয়ার স্ট্রাইকের পর ইরানের সীমা অতিক্রম করে একেবারে নিরাপদে ফিরে এসেছে বোমারু বাহিনী, বিমান বাহিনী, এমনটাও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের 2 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অর্কদীপ্ত মুখার্জি এবং বিক্রম দাস। আমি সরাসরি চলে যাব অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, শুভদীপ, দেখো যে কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এবং সরাসরি সেই অ্যাটাক কিন্তু করার পর তিনি জানিয়েছেন যে রাশিয়ার সমস্ত জায়গা তাদের নিশানার মধ্যে রয়েছে, অর্থাৎ রাশিয়াকে কিন্তু ফার্দার হুঁশিয়ারিও তিনি দিয়ে রাখলেন। কিন্তু এরই মধ্যে যে খবরটা পাওয়া যাচ্ছে যে হুঙ্কার রাশিয়া দিয়েছিল যে তারা রিটালিয়েট করবে, সেই রিটালিয়েশন কিন্তু শুরু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ইসরায়েলের একটি এয়ারপোর্টের ওপর কিন্তু বেশ কিছু মিসাইল ছাড়া হয়েছে, যাতে 11 জন আহত এবং একজনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে রিটালিয়েশন শুরু হলো। আমি এই বিষয়টা নিয়ে একটু জেনে নেব বিক্রমের থেকে। বিক্রম, ইরান কি তাহলে রিটালিয়েশন শুরু করলো? আমি বিক্রমের কাছে যাব। বিক্রম, আমি তোমার কাছে যাব। বিক্রমে যাব, তার আগে আমি একটু শুনে নেওয়ার চেষ্টা করব ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি কি বলেছেন। To America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over 1,000 people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before, and we've gone a long way to erasing this horrible threat to Israel. আমরা শুনলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলাম। আমি এখান থেকেই বিক্রমের কাছে যাব। বিক্রম, আমরা মার্কিন প্রেসিডেন্টের কথা শুনলাম। যে প্রশ্ন তোমায় করছিলাম, ইরান কি তাহলে রিটালিয়েশন শুরু করলো? দেখো, আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে কার্যত হুঙ্কার দিয়েছিল ইরান যে তারা প্রত্যাঘাত করবে, এবং এতটাই সেই প্রত্যাঘাতের তীব্রতা হবে যে কার্যত গোটা বিশ্ব দেখবে। এবং সেই প্রত্যাঘাতের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই ইসরায়েলের একাধিক শহরে, যেখানে তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম, সেই সমস্ত জায়গায় কিন্তু পর মিসাইল হামলা করছে ইরানের তরফ থেকে। এই মিসাইল হামলা করা হচ্ছে, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তেল আবিবের একদম সেন্ট্রাল পার্টে, সেখানে এই মিসাইল হামলা
হামলা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জেরুজালেমেও করা হয়েছে। প্রায় 11 জন এই ঘটনা এখনো পর্যন্ত আহত হয়েছে এবং এই তীব্রতা অর্থাৎ যে প্রত্যাঘাতের তীব্রতার কথা বলা হচ্ছে তা কিন্তু ক্রমশ বাড়বে এমনটাই মনে করা হচ্ছে, কারণ ইরানের কাছে কোন কোন অস্ত্র এখনো পর্যন্ত তাদের কাছে রয়ে গিয়েছে, তাদের রিজার্ভে রয়েছে, এই যে মিসাইল হানা করছে, এই যে মিসাইল হানা করছে ইরান, এই যে রিটালিয়েশন শুরু করেছে ইরান, এটা কি কোথাও গিয়ে রাশিয়া বা চীনের সমর্থনে করছে বা অন্য কোনো দেশ কি সমর্থন করছে বা তাদের তরফ থেকে কোনো সামরিক সাহায্য পাচ্ছে ইরান, মানে এরকম কি কিছু জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট নয়, তবে যেটা জানা যাচ্ছে যে মূলত আজকের আমেরিকার তরফ থেকে যে হামলা করা হয়েছে বিশেষ করে 3টি পয়েন্টে যে প্রিসিশন স্ট্রাইকের কথা বলা হচ্ছে ইউএসের তরফ থেকে করা হচ্ছে, তাতে কিন্তু বিশ্বজুড়েই বিভিন্ন দেশ একাধিক দেশ তারা কিন্তু প্রশ্ন তুলছেন, বিশেষ করে যখন ইরানের সঙ্গে কথা বলার আগে, তাদের সঙ্গে কোনো কূটনৈতিক আলোচনা করার আগে কেন প্রত্যাঘাত করে দেওয়া হলো, যার ফলে এটা আরও বেশি এসকেলেট করে যাচ্ছে, এই নিয়ে কিন্তু একাধিক দেশ তারা প্রশ্ন তুলছে। আমরা জানি ইতিমধ্যেই টার্কি অর্থাৎ তুরস্ক তারা কিন্তু ইরানের পাশে দাঁড়িয়েছে, লেবানন তারা পাশে দাঁড়িয়েছে এবং একাধিক মিডল ইস্টের কান্ট্রি রয়েছে যারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। অপরদিকে কিন্তু চায়না এবং রাশিয়া এই দুই সুপার পাওয়ার কি করে সেদিকেই গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে, কারণ আমরা জানি যে এর আগে অর্থাৎ যখন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হলো তখন থেকে কিন্তু একটা কার্যত দুটো ফ্রন্ট তৈরি হচ্ছিল এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হওয়ার পর বিশেষ করে আজকে যখন আমেরিকা ডাইরেক্টলি এই যুদ্ধে সামিল হয়ে গেল বা যুক্ত হয়ে গেল, তারপর কিন্তু এই ফ্রন্টগুলো আরও বেশি ওপেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কোন কোন দেশ এখন সরাসরি এই যুদ্ধে যুক্ত হচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়, কারণ কি চায়না তাদের রোল কি হয়, তাদের ভূমিকা কি হয়, তারা ইরানের কতটা পাশে দাঁড়ায়, সামরিকভাবে তারা ইরানকে সাহায্য করে কিনা বা অন্য কোনো লেবাননের কথা যেটা তুমি বিক্রম তুমি লেবাননের কথা যেটা বললে, লেবানন যদি পাশে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু হিজবুলদের অ্যাক্টিভেট হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, ইয়েমেন যারা প্রথম দিন থেকে ইরানকে সাপোর্ট দিয়েছিল, ইয়েমেনের তরফ থেকে হাউথিসরা কিন্তু বলে দিয়েছে তারা সরাসরি যুদ্ধে নামবে। ফলে যে তুমি বলতে চাইছো যেটা যে আশেপাশের দেশগুলো বা নেবারিং কান্ট্রি যেগুলো রয়েছে তারা ইরানকে সাপোর্ট দিচ্ছে, ইতিমধ্যেই কিন্তু এরকম 2-3টি দেশ ইভেন ইরাকও তারাও কিন্তু ইরানকে সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে। ফলে যে ভৌগোলিক অবস্থানে ইরান রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আশেপাশের দেশগুলোর সাপোর্ট যদি ইরান পায়, সেখানে যে মধ্যপ্রাচ্যের যে কন্ট্রোল নেওয়ার বা দখল নেওয়ার যে বিষয়টা রয়েছে, পার্টিকুলারলি যেখানে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই সামরিক ঘাঁটিগুলো যেখানে অ্যাটাক করা হয় বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান, সেটা বোধহয় একটু সহজ হবে, তাই কি বিক্রম? একেবারেই ভৌগোলিক অবস্থান হিসেবে যদি দেখো তাহলে কিন্তু এখনো পর্যন্ত ইরানের পাশে টার্কি দাঁড়াচ্ছে, পাকিস্তান ইতিমধ্যেই তারা দাঁড়িয়েছে, ইরানের পাশে লেবানন দাঁড়াচ্ছে। গতকালই আমরা দেখতে পেয়েছিলাম যে লেবাননে কার্যত ইসরায়েলের তরফ থেকে তারা নেভিকে অ্যাক্টিভেট করেছিল এবং নেভির তরফ থেকে স্ট্রাইক করা হয় দক্ষিণ লেবাননের একাধিক জায়গায়, সেখানে হিজবুল্লাহর যে আউটফিটগুলো ছিল সেগুলিকে ধ্বংস করা হয় বলে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ এই যুদ্ধটা যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং মিডল ইস্টের যে সমস্ত দেশগুলি রয়েছে সেখানে কিন্তু একাধিক দেশ তারা সরাসরি ইরানকে সমর্থন করছেন, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এর আগে পাকিস্তানের তরফ থেকে তারাও কিন্তু স্পষ্টত ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। অপরদিকে ইউএসের যে 17টি সেনাঘাঁটি রয়েছে সেই সবকটি সেনাঘাঁটি কিন্তু এই মুহূর্তে ইরানের টার্গেট এবং শুধুমাত্র সেখানেই শেষ নয়, ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আজকের হামলার পর কার্যত প্রত্যেক আমেরিকান নাগরিক, প্রত্যেক মার্কিন নাগরিক ইরানের এই হুঁশিয়ারি রয়েছে, পাল্টা হামলা তারাও শুরু করে দিয়েছে। অর্কদীপ্ত এবং বিক্রম দুজনকেই ধন্যবাদ জানাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।